সুপ্রিয় সুধী, চ্যানেল টিভির নক্ষত্র বাড়ি শীর্ষক আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখর গোমেজ। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আজকের আয়োজনে আমরা কিছু আবৃত্তি শুনব টরন্টোর কয়েকজন গুণী বাচিক শিল্পীর উচ্চারণে। এই আয়োজনটি একটু ভিন্নধর্মী এই কারণে যে এই অনুষ্ঠানে বাংলাদেশের যে প্রখ্যাত কবির কবিতা আবৃত্তি করা হবে তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। তিনি আমাদের সবার প্রাণের মানুষ, প্রাণের কবি আসাদ চৌধুরী। আসাদ চৌধুরীকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। আমি শুধু এই আয়োজনের শুরুতে তার কবিতা নিয়ে সংক্ষেপে দু একটি কথা বলবো। আসাদ চৌধুরী বাংলা কবিতায় সংযোজন করেছেন এক নতুন মাত্রা। তার কবিতার ভাষা ও প্রকরণে এই মাত্রা লক্ষণীয়। তার বেশিরভাগ কবিতাই নাতি দীর্ঘ, কিন্তু তাতে আছে বক্তব্যের ঋজুতা ও গভীরতা। ঐতিহ্য, প্রেম, সৌন্দর্য, বিদ্রোহ ও মরমী চেতনার সংমিশ্রণে তার কবিতা হয়ে উঠেছে অনন্য স্বাতন্ত্র্যে উজ্জ্বল। 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি, আর পেয়েছেন আপামর পাঠকের শ্রদ্ধা ও ভালোবাসা। আজ শুনব তার কথা, তার কবিতার কথা, কবিতা লেখার কথা এবং তার কবিতার আবৃত্তি গুণী বাচিক শিল্পীদের কণ্ঠে। কবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের মাঝে থাকার জন্যে। আর আজকের বাচিক শিল্পীদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডাকে সাড়া দেবার জন্য। তো আমরা শুরু করছি। প্রথমেই আবৃত্তি। আমি আহ্বান জানাবো টরন্টোর গুণী বাচিক শিল্পী এলিনা মিতাকে। তিনি আবৃত্তি করবেন আসাদ চৌধুরীর বিখ্যাত কবিতা অসমাপ্ত প্রতিবেদন। এলিনা মিতা। বলা নেই কওয়া নেই, লোকটা হন্তদন্ত হয়ে এসে আমার পিঠে হাত দিয়ে কি যেন খুঁজলেন, যেন আমার পিঠেই তার হারিয়ে যাওয়া সিকিটা অন্যায় ভাবে ঝুঁকে আছে। আশাবাদী যুবারা অত্যন্ত উত্তেজিত ভাবে যেখানে জুয়া খেলছে সেখানে শুভেচ্ছার মতো করে প্রত্যেকের কাঁধেই হাত রাখলেন। গামছার খুঁট থেকে ঘামে ভেজা পয়সা বের করে এক শ্রমিক শুটকির দাম দিচ্ছিলেন। তার পিঠে হাত রেখে তিনি চমকে উঠলেন। ভিড়ের সকলের পিঠ ছুঁয়ে একসময় সরে পড়লেন। তখন আমার রোখ চেপে গেছে। শহরের সকলকে একে একে জিজ্ঞেস করি, আচ্ছা, সেই লোকটা একটু অদ্ভুত, ওই পাগলটা তো নেই, দেখি না মেলা দিন। এমা, লোকটা না আমার পিঠে, বুঝলেন, বিকৃত যৌন রুচির লোকটা। ছি। প্রতিটি মুখের থেকে ঠিকানা নিয়ে তাকে বের করলাম। ধনুক হয়ে গোরস্থানে বসে আছেন, নিজের পিঠে টিপছেন, সামনে মূল্যবান পাথরের মতো ছড়ানো হলুদ হার। সাংবাদিক বন্ধুটি বললেন, একটু দাঁড়ান চৌধুরী সাহেব, এই ওয়াজিবুল্লাহকে নিয়েই পুরো দুনিয়াটা কাঁপাবো বলে ধমাধম ক্লিক করলেন আর জিপ কেটে দৌড়াইলেন চড়া দামে ফিল্ম কিনতে। লোকটি আমার চোখের দিকে তাকিয়ে কি যেন ভাবলেন, ঠোঁটটি কঁপে উঠল। মেরুদণ্ড নেই, বুঝলেন, বাদ রাখিনি কিছুই। মানুষ টিপতে টিপতে আঙুল ব্যথা হয়ে গেল, একটিও মেরুদণ্ড পেলাম না। আমার নিজেরও নেই, দেখুন না। আমি আর দেখিনি। অনেকদিন পর প্রেস ক্লাবে সে বন্ধুটির সাথে দেখা। বললাম, কই আপনার নিউজ তো? দামি ধোয়া ছেড়ে তিনি বললেন, আমারও তো নেই। বাহ,
চমৎকার, চমৎকার আবৃত্তি। আশা করি কবিরও ভালো লাগলো, আমাদের সবার তো ভালো লেগেছেই। আম আপনাকে অসংখ্য ধন্যবাদ এলিনা মিতা এই চমৎকার পরিবেশনার জন্যে। আবৃত্তি শুনলাম, এবার কবি আসাদ চৌধুরীর কিছু কথা শুনবো। কবি আপনি কেমন আছেন? অনেক ধন্যবাদ শেখর, আমার সম্পর্কে সুন্দর সুন্দর কথা বলার জন্যে। এই কথাগুলোর কিছু যদি সত্য হয়ে থাকে, মানে আমার জন্যে, আমি অত্যন্ত খুশি হব। এলিনা কিন্তু খুব সুন্দর আবৃত্তি করলেন, আমার নিজের খুব পছন্দ হলো। আর এটি খুব দুঃখজনক, বঙ্গবন্ধুর প্রয়াণের কিছুদিন পরে লেখা, এবং এই লোকটার মতো আমিও তখন বাংলাদেশে মেরুদণ্ডী প্রাণী খুঁজে বেড়াচ্ছি। বলা ভালো, খুব দুঃখজনক হলেও সত্য যে তারপর তো 15 বছর গেল সামরিক স্বৈরাচার শাসন, আমাদের সংবিধান তছনছ করা হলো, আমাদের মানবিক মূল্যবোধের অনেক কিছু খোয়া গেল, মানুষ হিসেবে আমরা কিছু ছোট হয়ে গেলাম। আমার এই অন্বেষণটা কিন্তু এখনো আছে, এটুকু বলা খুব প্রয়োজন বোধ করি। বাঙালির তো একটা জিনিসই ছিল, সাহস, এবং যার সবচেয়ে বড় প্রতিমূর্তি হচ্ছেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি নিজের কবর খুঁড়তে দেখেছেন 2 বার, এবং কতবার যে বিপরীত স্রোতে দাঁড়াতে হয়েছে তাকে, কিন্তু অনাপোসী একটি মানুষ, ভাষাভিত্তিক জাতীয়তাবাদের যে সূত্রপাত তিনি করে গেলেন। এবং খুব কম ভাগ্যবান মানুষ আছেন পৃথিবীতে যারা সূত্রপাত করেন, শেষ দিকে যান না, কিন্তু তিনি স্বাধীনতা আমাদেরকে উপহার দিয়ে গেলেন। কিন্তু 15ই আগস্টের পর আমরা তো পিছনে ফেললাম, সেই প্রসঙ্গ আলাদা। শেখর অনেক ধন্যবাদ, এলিনাকেও ধন্যবাদ। আপনি এই 15ই আগস্টের পট পরিবর্তনের পর একটা কবিতা লিখেছিলেন, সেই কবিতাটির একটি লাইন আমি স্মৃতি থেকে যতটুকু আমার মনে আছে, যে আপনি লিখেছিলেন যে তোমরা যা বলতে চেয়েছিলে বলছি কি তা বাংলাদেশ। এরকম একটা লাইন আমার এই মুহূর্তে মনে পড়ছে। তো আপনি তখন বলেছিলেন আপনার ভাষায় কবিতা দিয়ে যেটুকু প্রতিবাদ করার সেটুকু আপনি করেছিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্যে। আপনি অনেক কিছুর সাক্ষী, আপনার কাছ থেকে আমাদের অনেক কিছু জানার আছে, শেখার আছে। তো আপনাকে আমি একটা প্রশ্ন করতে চেয়েছিলাম। প্রশ্নটি হচ্ছে যে আপনার প্রধানতম পরিচয় হচ্ছে আপনি একজন কবি। অন্যান্য ক্ষেত্রেও আপনি সফল, অত্যন্ত সফল। সেই প্রসঙ্গে পরে আসবো। এখন জানতে ইচ্ছে করছে যে আপনি কবি না হলে কি হতেন বা কি হওয়ার ইচ্ছে ছিল? আমার ইচ্ছা ছিল আগাগোড়াই, যেটা আমি করেছি অনেকদিন, আমার খুব ইচ্ছা ছিল দেশের তরুণদের সঙ্গে থাকা, মাস্টারি করা, শিক্ষকতা করা। এটি আমার স্বপ্ন ছিল, প্রচন্ড আগ্রহ ছিল। আমি প্রথমে একেবারে, আমি যখন সেকেন্ড ইয়ার MA সেকেন্ড পার্টে, আমি কিছু আমেরিকান ছাত্র, তাদেরকে বাংলা শিখিয়েছিলাম। তখনই আমার মনে হয়েছিল বোধহয় শিক্ষকতা বোধহয় আমার ভালো লাগবে, এবং এই ইচ্ছাটা পালন করা গেল। আমি পালনও করেছিলাম সততার সঙ্গে যতদিন করেছি। কলেজ শিক্ষক সমিতির, পূর্ব পাকিস্তান কলেজ শিক্ষক সমিতির আমি কালচার সেক্রেটারি ছিলাম শেষ 3 বছর। সাধ্যমতো দায়িত্ব পালন করার চেষ্টা করেছিলাম, কিন্তু নানা কারণে পেশা পরিবর্তন করতে হলো, একেবারে অনিচ্ছা সত্ত্বেও। তো অনেক পেশায় ঘুরপাক খেয়ে এখন যেটা পেশা আমার, সেটা হচ্ছে একেবারেই বাংলা প্রবাদের মতো, কাজের ভিতর 2, খাই আর শুই। এই হচ্ছে আমার কাজ।
অনেক ধন্যবাদ কবি, অনেক ধন্যবাদ। আমরা কবির কথা শুনলাম। আমরা এবার একটি আবৃত্তি শুনবো। আবৃত্তি করছেন টরন্টোর আরেকজন জনপ্রিয় আবৃত্তিকার, বাচিক শিল্পী হিমাদ্রি রয়। হিমাদ্রি রয় আবৃত্তি করবেন আমার একটি অত্যন্ত প্রিয় কবিতা, যে কবিতাটি আমি অনেকবার আবৃত্তি করেছি বিভিন্ন অনুষ্ঠানে। সেই কবিতাটির নাম বারবারা বিডলারকে, বিখ্যাত কবিতা। হিমাদ্রি রয়। বারবারা, ভিয়েতনামের উপর তোমার অনুভূতির তর্জমা আমি পড়েছি। তোমার হৃদয়ের সুবাতাস আমার গিলে করা পাঞ্জাবিকে মিছিলে নামিয়েছিল। রাজ্যের নির্যাতিত মানুষগুলোর জন্যে অসীম দরদ ছিল সে লেখায়। আমি তোমার একটি লেখাই পড়েছি। আশীর্বাদ করেছিলাম তোমার সোনার দোয়াত কলম হোক। বারবারা, আমার বড় জানতে ইচ্ছে করে তুমি এখন কেমন আছো। নিশ্চয়ই তুমি ডেট করতে শিখে গেছো। গাউনের রং আর হ্যাট নিয়ে কি চায়ের টেবিলে মার সঙ্গে ঝগড়া হয়? অনভ্যস্ত ব্রেসিয়ারের নিচে তোমার হৃদয়কে কি চিরদিন ঢেকে দিলে? আমার ভীষণ জানতে ইচ্ছে করে। তোমাদের কাগজে নিশ্চয়ই ইহাইয়া খার ছবি ছাপা হয়। বিবেকের বোতামগুলো খুলে হৃদয় দিয়ে দেখো, ওটা একটা জল্লাদের ছবি। 15 লক্ষ নিরস্ত্র মানুষকে সে ঠান্ডা মাথায় হত্যা করেছে। মানুষের কষ্টার্জিত সভ্যতাকে সে গলা টিপে হত্যা করেছে। অদ্ভুত জাদুকরকে দেখো, বিংশ শতাব্দীকে সে কৌশলে টেনে হিঁচড়ে মধ্যযুগে নিয়ে যায়। দেশলাইয়ের বাক্সের মতো সহজে ভাঙে। গ্রন্থাগার, উপাসনালয়, ছাত্রাবাস, মানুষের সাধ্যমতো ঘর বাড়ি, 7 কোটি মানুষের আকাঙ্ক্ষিত স্বপ্নের ফুলকে সে বুট জুতোয় থেতলে দেয়। টু উইমেন ছবিটা দেখেছো বারবারা? গির্জায় ধর্ষিতা সোফিয়া লোরেনকে দেখে নিশ্চয় কেঁদেছিলে। আমি কাঁদিনি, বুকটা শুধু খাঁ খাঁ করে উঠেছিল। সোফিয়া লোরেনকে পাঠিয়ে দিও বাংলাদেশে। 30,000 রমণীর নির্মম অভিজ্ঞতা শুনে তিনি শিউরে উঠবেন। অভিধান থেকে নয়, 80 লক্ষ শরণার্থীর কাছ থেকে জেনে নাও নির্বাসনের অর্থ কি। জর্জ ওয়াশিংটনের ছবিওয়ালা ডাক টিকিটে খোঁজ থাকবে না স্বাধীনতার। আমাদের মুক্তিযোদ্ধার কাছে এসো। সাধু এবের মর্মর মূর্তিকে গণতন্ত্র আর মানবতার জন্য মালির ঘামে ভেজা ফুলের তোড়া দিও না। নিহত লোকটি লজ্জায় ঘৃণায় আবার আত্মহত্যা করবে। বারবারা, এসো, রবি শঙ্করের সুরে সুরে মুমূর্ষ মানবতাকে গাই। বিবেকের জং ধরা দরজায় প্রবল করাঘাত করি। অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে ক্রুদ্ধ হই, সংগঠিত হই। জল্লাদের শানিত অস্ত্রে সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, সঙ্গীত ও চিত্রকলাকে ধ্বংস করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে, ছাড়পত্রহীন সূর্য কিরণকে বিষাক্ত করার পূর্বে, এসো বারবারা, বজ্র হয়ে বিদ্ধ করি তাকে। কি কবিতা, কি আবৃত্তি, চমৎকার চমৎকার হিমাদ্রি, অত্যন্ত চমৎকার পরিবেশনা, অত্যন্ত চমৎকার একটি কবিতা। আমি এবার আবারও কবির কাছে ফিরে যাব। এই কবিতাটি লেখার পটভূমি এবং বারবারা বিডলার সম্পর্কে একটু জানার জন্য। কবি, একটু বলবেন কি? হ্যাঁ, অনেক অবশ্যই বলবো। এবং বলার আগে হিমাদ্রিকে একটা ধন্যবাদ দিতে হয়। খুব সুন্দর পড়েছেন তিনি।
অবশ্য ওর আবৃত্তি আমার না, শুধু আমার স্ত্রীরও খুব পছন্দের। তো হিমাদ্রি যেভাবে পড়েছে, আমি যখন পড়ি তখন আমার চুলগুলো একেবারেই কালো ছিল, এবং আমি একটানা লিখেছি লেখাটা। ডিকসন লেনের বাসায় কলকাতায়, গাফার চৌধুরী, আব্দুল গাফার চৌধুরীর সঙ্গে একই বাসায় থাকি। এবং বাংলাদেশ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আমাকে অনুরোধ করলো যে একটা কবিতা পড়বেন, 30 টাকা পাওয়া যাবে। আমি তো মহা খুশি, 30 টাকা তখন কে দেয় শরণার্থীকে। তো আমার মাথায় তখন ঘুরছিল বারবারা বিল্লারকে পড়লে কেমন লাগে, ভিয়েতনামে উপর, ও তো একটা কবিতাই পড়েছি আমি, ভিয়েতনামের উপর লেখা কবিতা। আমি এটা অনুবাদ করতে দিয়েছিলাম মোমিন সাহেবকে, ব্রাহ্মণবাড়িয়া কলেজের বাংলার রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন, তিনি অনুবাদ করেছিলেন, খুব সুন্দর অনুবাদ ছিল তার। আর করেননি আমি যতটা জানি। তো বারবারাকে লক্ষ্য করে লিখলাম। বারবারা, আমি যখন লিখি তখন নিশ্চয়ই বারবারা বড় হয়ে গেছেন। আমি কিন্তু কবিতাটার নাম বারবারা বিল্লারকে ছিল না, ছিল রবীন্দ্রনাথ থেকে নেওয়া। আমি তো প্রায় রবীন্দ্রনাথ এবং আমার অগ্রজ কবিদের লেখা দূর হাতে নেই। আমি নিয়েছিলাম ওগো বিদেশিনী, পরের কেটে রেখেছিলাম হে বিদেশি ফুল। তো যাই হোক, হলো একটু বলার আছে, সেটা হচ্ছে আমি তো কবিতা পাল্টাতে পারবো না, যেহেতু এটা মুক্তিযুদ্ধের দলিলে চলে গেছে, চতুর্থ খণ্ডে আছে। এটা অক্টোবর মাস ছিল, এবং আমাকে সেই সময় যে দুটো সংবাদ দেওয়া হয়েছিল আমি অথেন্টিক মনে করেছিলাম, সেটা হচ্ছে 15 লক্ষ, পরে দেখা গেল না, এই সংখ্যাটি ডিসেম্বরে এসে অনেক বেড়ে যায়, এবং 30 লক্ষ না। ধর্ষিতা নারীর সব খবর আমরা জানি না, কত লোক বাংকারে মারা গেছে, কত মহিলা বাংকারে মারা গেছে, সে খবর আমি জানি না, আমরা জানি না। তো এই কথাগুলো আবৃত্তিকারা তো বলবেন না যে আমি এটা তখন ছিল, আমি তো জানিয়ে দিলাম। তার কারণ অনেকে যারা ফিগারগুলো জানেন এখন, তারা রেগে যেতে পারেন যে এটা হলো কেন। তো আমি এটা লিখলাম, লিখে রাখাল জানা, আমাদের চায়ের দোকান ছিল ডিকসন লেনের, চাটা খেয়ে তারপর গেলাম কবিতা পড়তে। কবিতা পড়ে আমার নিজেরও ভালো লেগেছিল কবিতাটা। একটানা লেখা, সম্ভবত কোনো শব্দ আমি পাল্টাইনি, আমার মনে পড়ছে না কোনো শব্দ পাল্টাতে হয়েছে। আসলে 71-এর আবেগটা তো আমি আর জীবনও কোথাও ফিল পাবো না। এই কবিতাটা আমি পরের দিয়ে একবার পড়েছি, না পড়িনি তা না, কিছুদিন আগে জামাতা নাদিম ইকবালের জন্য অনুরোধে আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়লাম কতক্ষণ। কিন্তু আমি জানি 71 সনে যেভাবে পড়েছিলাম, আমার কণ্ঠস্বর যেরকম ছিল, ফুসফুসে বাতাস যেরকম ছিল, ভেতরে ক্রোধ যেরকম ছিল, এখন আর সেগুলো সেভাবে নেই। এটা আমার 71 সনের একটা লেখা, এটুকুই বলতে পারি। কবিতা হোক বা না হোক, আবৃত্তির শিল্পীরা বাংলাদেশের এবং বাইরেও আমি দেখেছি, তারা এটা এই লেখাটা খুব সুন্দর আবৃত্তি করেন। প্রত্যেকবারই আমি পুলকিত হই, আপ্লুত হই, যেমন আজকে হলাম। অনেক ধন্যবাদ কবি। আর কবিতাটির নাম যে আপনি অন্য একটি নাম দিয়েছিলেন, সেটি একটি নতুন তথ্য আজ আমরা জানতে পেলাম, খুব ভালো লাগলো। তবে কবিতাটির নাম আপনি যা দিয়েছিলেন পরে, বারবারা বিল্লারকে, আমার কাছে মনে হয়েছে এটি একটি যথার্থ নাম। তো এবার আমরা কবি আসাদ চৌধুরীর আরেকটি কবিতা শুনি। এই কবিতাটি শুনবো আমরা নুসরাত জাহান চৌধুরীর উচ্চারণে। মাঝের বাড়ির শান্ত পুকুর কবিতাটির নাম। অনেকেই হয়তো শুনেছেন, কিন্তু আমি এই প্রথম শুনবো নুসরাত জাহানের কণ্ঠে তার পিতার লেখা কবিতার আবৃত্তি। খুব উত্তেজনা অনুভব করছি। নুসরাত জাহান চৌধুরী। ধন্যবাদ শেখর দা। একেবারে উলানিয়ার আমাদের যে পুকুর আছে, সেই পুকুরের কাহিনী ভিত্তি করে
তো আমার মনে হলো অনুষ্ঠানটা যেহেতু আব্বুকে ঘিরে, তো এটা মনে হয় ভালোই হবে, আব্বুর কিছু বলার থাকতে পারে, তো পড়ছি। এখন বড় শান্ত পুকুর, পুকুর মাটির ঘোড়ার মতো, চঞ্চলতার ছিটে ফোটাও পাইনি খুঁজে এ বৈশাখে। তাকে, অর্থাৎ পুকুরটাকে চিনি আমি জন্ম থেকে, অর্থাৎ আমার জন্ম থেকে। তার তো জন্ম আদ্যিকালে। আমার দাদির দাদি শাশুড়ি, তার শাশুড়ি, তার শাশুড়ি এই পুকুরে সাঁতার দিতেন। সত্যি সত্যি সাঁতার দিতেন। মাঝ পুকুরে আমি যখন ডুবতে ছিলাম, মাই আমায় সাঁতার দিয়ে তুলেছিলেন। হাজার অনুরোধেও তিনি খেলেননি আর লুবিচুবি। দেখিনি তার অবাধ সাঁতার। সাঁতার নাকি যায় না ভোলা। আমার ছেলে সাঁতার শেখে খালার বাড়ি কুমিল্লাতে। ফুপা নাকি এই পুকুরে কোণে দেখার সুযোগ পেলেন। মনে আছে আমার নাওয়া জল ছিটানো, ডুব সাঁতারে ওপার যাওয়া? মনে আছে? পুকুর কি আর মনে রাখে এসব কথা আবোল তাবোল? মাঝের বাড়ির পুকুর ঘাটে মাঝরাত্রিরে হ্যাজাক জলে, হাঁড়ি কুড়ি থালা বাসন, কাচের চুড়ি ঝগড়া ঝাঁটি, জালের ভিতর তুমুল রোহিত, অতীত পিতীত হাহা হিহি, কলের গানে কানন বালা। মাঝের বাড়ি মনে আছে? হাজার স্মৃতি বুকে নিয়ে তিনটি ভিজয়ে ঘুঘু কাঁদে। একটি ঘরের ক্লান্ত প্রদীপ অঙ্ক খাতা আলো করে। শীত সকালে গরম পানির জন্য আমার বুয়ার কান্না, তেলের বাটি রোদে শুকোয় গাব গাছের আধার কোণে 12 মোল্লার বর্ষি বাওয়া। দাপাদাপি দস্যিপনা এমনি করেই হারিয়ে গেল। নিষ্ফলা দুই তালের বৃক্ষ নাচতো কেমন বাতাস পেলেই। ভূতের ভয়ে দেখিনি রূপ সূর্য ডোবার স্বর্ণক্ষণে। অভিজ্ঞতায় এই ছবি নেই, আর হবে না পুরো নেশা। এখন কেবল স্মৃতির ছায়া কাঁপতে থাকে তোমার জলে। মনে আছে? মনে পড়ে? শাপলা ছিলই, এবার না হয় পদ্ম ফুটুক তোমার বুকে। টুটা ফাটা ঘাটের সিঁড়ি, বিজ্ঞাপনের দাঁতের মতন না হয় কিছু মারুক ঝিলিক। জ্যোৎস্না ভেজা মাঝ নিশীতে পড়ে এসে নাইতে থাকুক। দুলুক শাপলা পদ্ম শালুক, ডাকুক কোকিল গাবের ডালি। এখনো সেই আদি বাতে জল দেখলে ছুঁয়ে দেখি। গরম ঠান্ডা বরফ ভেজা, দেশে এখন জলের আকার। তেলের জলের হায় বাঙালি। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। কবি তন্ময়ের কণ্ঠে কবির কবিতা, এ এক অন্য অভিজ্ঞতা। অসংখ্য ধন্যবাদ নুসরাত, খুব সুন্দর আবৃত্তি হয়েছে, চমৎকার। কবি কি কিছু বলবেন এই কবিতাটি সম্পর্কে? নিশ্চয়ই অনেক স্মৃতি, অনেক কিছু আছে মনে। এখানে যে কথাগুলো আছে না, এর মধ্যে একটি শব্দ বাড়িয়ে বলিনি, একটি শব্দ বাড়িয়ে বলিনি। এই পুকুর বেশ পুরনো, প্রায় 150-200 বছর আগে হবে কম করে। আচ্ছা, একটু আছে, সেটা হচ্ছে ডুব সাঁতারের ওপার যাওয়া, মানে এক ডুবে ওপারে যায়নি, বারবার উঠতে হয়েছে। বেশ বড় পুকুর। তো একবার সত্যি সত্যি ডুবতে বসেছিলাম প্রথম যখন সাঁতার শিখি। আমি কিন্তু এই নারকেল দিয়ে সাঁতার শিখিনি, করতে করতে হয়ে গেছে। তো যখন ডুবতে জাস্ট ডুবছিলাম আর কি, আমার আম্মা তখন আমাকে গিয়ে তুলে ধরলেন, নিয়ে এলেন। একটু বলার আছে, লুবিচুবি হচ্ছে পুকুরের ভিতরে যে লুকোচুরিটা খেলা হয়, ওটাকে আমাদের অঞ্চলে লুবিচুবি বলে। আমি জানি না এটার অন্য কোনো অঞ্চলে অন্য রকমের হয়তো শব্দ আছে। এবং আমাদের বাড়িতে মেহমান অতিথি খুব বেশি আসতেন, এবং একেবারে রাত বিরাতে যদি আসেন তখন আবার ওই হ্যাজাক জালো, পুকুরে মাছ ধরো, সে হাঁড়ি বাসন এগুলো আবার ধোয়াধুয়ি করো। গ্রামোফোন ঠিকই বেজে চলেছে, হাই চলছে। হ্যাঁ, এটা আমাদের। এবং আমাদের বাড়িটাকে, আমাদের গ্রামের নাম হচ্ছে উলানিয়া। উলুবন কেটে
আমাদের নামটা হয়েছে উলানিয়ার জন্য নাম। গাফার চৌধুরী আমাদের পুকুরের ওই পাশে গাফার চৌধুরীর বাসা, বাড়ি। ওই বাড়ির নাম হচ্ছে, মানে আমাদের পাড়া দেওয়া নিজেদের জন্য নলের হাওলি, নল গাছ কেটে আবাদ করা হয়েছিল। আর আমাদের তো মাঝের বাড়ি ঠিক গ্রামের ভিতর মাঝখানে আমাদের বাড়ি, মাঝের বাড়ি। তো আমি শুনতে শুনতে আমারও একটু বাড়ির জন্য মন কেমন যেন করলো হঠাৎ করে। স্মৃতিবিধুর হওয়ারই কথা। অনেক ধন্যবাদ, সুন্দর একটি কবিতা, এবং এই কবিতাটি আমি আগে পড়িনি এবং শুনিও নি। নুসরাতকে অনেক ধন্যবাদ এই কবিতাটি উপস্থাপন করার জন্য। আমরা কবির আরো কথা শুনবো। আমার খুব জানতে ইচ্ছে করে, আপনি আপনার কর্মজীবনে অনেক ক্ষেত্রে আপনি কাজ করেছেন। আপনি কলেজে অধ্যাপনা দিয়ে শুরু করেছেন আপনার কর্মজীবন, যেটা আপনি আগেও বলেছেন। তারপর সাংবাদিকতা করেছেন, তারপর রেডিও টেলিভিশনে উপস্থাপনার দায়িত্ব পালন করেছেন দীর্ঘকাল। প্রচ্ছদ অনুষ্ঠানটি আমার খুব প্রিয় ছিল, আমি সবসময় খুব মনোযোগ দিয়ে দেখতাম, এবং পুরনো বাংলা গানকে জনপ্রিয় করার পিছনে এই প্রচ্ছদ অনুষ্ঠানের একটা ভূমিকা ছিল, এবং সেই কৃতিত্ব আপনাকে দিতেই হবে। আর ভয়েস ওভার জার্মানিতে কাজ করেছেন, রেডিওতে কাজ করেছেন, বাংলা একাডেমিতে দায়িত্বপূর্ণ পদে দীর্ঘকাল আপনি কর্মরত ছিলেন। এই যে এত কাজের যে এত অভিজ্ঞতা, এবং এর মধ্য থেকে কোন কাজটি আপনাকে বেশি আনন্দ দিয়েছে বলে আপনার মনে হয়? খুব জানতে ইচ্ছে করে। আমি আসলে যাই করি, যেমন আজকে এই যে বসে আছি, আপনাদের কথা শুনছি, কবিতা আবৃত্তি শুনছি, এটা আমার ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। আসলে আমি সবকিছুর মধ্যেই আনন্দ খুঁজে পাই। এই জন্যে আমাকে নিমাপা অশোক নামে ডাকতেন। আমার আদি নাম তো অনেক বড়, অশোক। হ্যাঁ, অশোক ডাকতেন নিমাপা প্রথম দিকে। এবং কখনো কখনো আশুতোষও ডাকতেন। আমি নাকি খুব অল্পতে খুশি হয়ে যাই। হ্যাঁ, বোধহয় তাই, আমার স্বভাব বোধহয় তাই আছে। তো আমি, তবে আমার কেন জানি মনে হয় যে এর মধ্যে বাংলা একাডেমির কাজটা বোধহয় আমার খুব সিরিয়াস কাজ। আমি নিজে অনেক শিখেছি, বাংলার শিকড়টা বোঝার চেষ্টা করেছি। ব্রাহ্মণবাড়িয়াতে শিক্ষকতার পাশে আমি কৃষক সমিতির সঙ্গে যুক্ত ছিলাম, এবং ব্রাহ্মণবাড়িয়া গিয়ে আমার একটা লাভ হয়েছিল, আমি গান বুঝতে শিখেছি, কিছুটা বুঝতে শিখেছি। এটি আমার বিরাট পাওনা। এবং কৃষক সমিতি করে আমার যেটা লাভ হলো, বাংলার মূল ধারার সঙ্গে আমি নিজেকে বোধ হয় জড়াতে পেরেছিলাম। এটি আমার বিরাট। আমরা আধুনিকতা বলতে তো নগর কেন্দ্রিক আধুনিকতা প্রধানত এগুলি কি মনে করতাম তখন, কিন্তু আমি এই গ্রাম ভিত্তিক গ্রামের গান, গ্রামের বিভিন্ন ধরনের উৎসব, নৌকা বাইচ ব্রাহ্মণবাড়িয়া বিখ্যাত, এগুলো, লাঠিখেলা অত ভালো হয় না ব্রাহ্মণবাড়িয়াতে। কিশোরগঞ্জের এবং যশোরের, কুষ্টিয়া লাঠি খেলার খুব নাম আছে, কিন্তু বরিশালের লাঠি খেলা ঠিক লাঠি খেলা না, এবারে আক্ষরিক অর্থে লাঠি খেলা, মানে লাঠি নিয়ে মারপিট করা, একেবারে মাথা ব্যথা ফিরে যেত। একটা ডাক্তার থাকতেন সামনে একেবারে, আমাদের হালখাতার সময়, হালখাতা তো না, বলতো আজকাল বড় ভুলে যায়, পুণ্যা, নতুন জমা খরচ লেখা হতো, খাতা বের করা হতো, আমরা যেতাম, সেই পুণ্যাতে অবশ্যই লাঠি খেলা থাকতো একটা। এবং আমি দেখেছি কি তাগড়া তাগড়া লাঠি খেলোয়াড়, লাঠিয়াল একেবারে। বরিশালের থেকে লাঠিয়াল না বলে লাঠিয়াল বলা হলো। লাঠিয়াল বললে আমি শান্তি পাই, লাঠিয়াল বলার চাইতে লাঠিয়ালটা আমি অনেক বেশি কাছে মনে করি আর কি। তো আমার মনে হয়েছে, আমি যখন এরপর দীর্ঘদিন শিক্ষকতা করে আমি যখন বাংলা একাডেমিতে গেলাম, তখন বিভিন্ন ডিসিপ্লিনে কাজ করার ফলে সংস্কৃতি বিভাগে, পাঠ্যপুস্তক বিভাগে, ফোকলোর বিভাগে, এমনকি শেষে একটা পত্রিকা, লেখা পত্রিকা সম্পাদনা, তরুণ লেখক প্রকল্প, যেটা আমার স্বপ্ন ছিল, তরুণ লেখক প্রকল্পে গিয়ে আমি এক গুচ্ছ
প্রতিভাবান তরুণ লেখকদের মুখোমুখি হই। এটা আমার কাছে একটা বড় অভিজ্ঞতা, একটা বিশাল ব্যাপার। ওরা কি ভাবছেন, ওদের ভাবনার সঙ্গে আমাদের ভাবনার দূরত্ব কতখানি। হ্যাঁ, আমি জানি আমার বয়সের জন্য ওরা একটা দূরত্ব অনুভব করেনি, আমি এটা এখানেও অনুভব করি, কিন্তু আমি এই দূরত্বটা রাখতে চাই না। কাজেই আমি তরুণদের লেখা খুব বেশি পড়ি এবং আমার ভালো লাগে তরুণরা অনেক বেশি নিজের লেখার ব্যাপারে আন্তরিক। নানা কারণে অনেক ভালো লেখক আমাদের অনেক ভালো পাঠকের মনোযোগটা পান না, এটি আমার দুঃখ একটা। সব মিলিয়ে বাংলা একাডেমির এবং 3 বছর যে আমি জার্মানিতে ছিলাম, আমার মনে হচ্ছিল আমি ছুটি কাটাতে গেছি। কাজ কি আমার? সারাদিনে 3 মিনিটের একটা টক দেওয়া, 3 মিনিটের রেকর্ড মানে অনুবাদ করা, অথবা সপ্তাহে সংস্কৃতির উপর একটা প্রোগ্রাম করা, এই জাতীয় কাজ ছিল। অথবা কেউ কেউ সহকর্মীরা লিখলেন, সেই সহকর্মীর মধ্যে দুজনের কথা তো আমি বলবোই। আব্দুল আল ফারুক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যার হাতে গড়ে উঠেছে, কান্দে করে ট্রান্সমিশনটা নিয়ে যাওয়া, সেই ইয়ে থেকে কালুরঘাট হয়ে আগরতলা হয়ে সেই কলকাতা পর্যন্ত নিয়ে যাওয়া, তিনি আমাদের সহকর্মী ছিলেন। সহকর্মী ছিলেন সুমন চট্টোপাধ্যায়, পরবর্তী সুমন, এবং অনমিত্র সেনগুপ্ত, খুব ডাটিয়াল সাংবাদিক আনন্দবাজারের, সুব্রা দাশগুপ্ত, নাজমুন নেসা, আব্দুল সাত্তার, সে মানে কি বলবো আমি, এবং সবকিছু মিলিয়ে আমি অত্যন্ত আমি খুব লাভবান হয়েছি ওখানে গিয়ে। আমি অন্তত জানতে পেরেছিলাম G8, তখন তো G8 ছিল, এখন তো G20 হয়ে গেছে, তারা কি চায়, ইউরোপীয় ইউনিয়ন কি চায়, ইউরোপের দিকে তাক করা সোভিয়েত ইউনিয়নের ক্ষেপণাস্ত্রগুলো সবসময় কাঁপছে ইউরোপ, তারা যখন ক্ষেপণাস্ত্রগুলো নেমে গেল তাদের সেই উল্লাস, বার্লিন ওয়াল ভেঙে গেল। আমি অভিনন্দন জানালাম আমার বসকে, বার্নভেগ মেয়ারকে, উনি উল্টো আমাকে অভিনন্দন জানালেন যে তোমরা স্রেফ কথা দিয়ে, গণতন্ত্র দিয়ে, গণতন্ত্র জিতে তোমরা পাকিস্তানি অস্ত্রের বিরুদ্ধে স্বাধীনতা যেমন পেয়েছিলে, আর একটা বিরাট কাজ করলে, সামরিক বাহিনীকে সরিয়ে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করলে। উনি আমাকে অভিনন্দন জানিয়েছিলেন। অভিনন্দনের মর্যাদা আমরা রাখতে পারিনি, সেটা আলাদা কথা, কিন্তু সব মিলিয়ে আমার মনে হয় বাংলা একাডেমির কাজটা বোধহয় আমার ভালো লাগতো, ভালো লেগেছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনার অভিজ্ঞতা শুনে আমরাও সমৃদ্ধ হচ্ছি। তো এবার একটি আবৃত্তি হোক তাহলে। আবৃত্তি করবেন আমাদের অনেক প্রিয় মানুষ, গুণী বাচিক শিল্পী, অভিনেতা, তিনিও একজন কবি, কবি মেহরাব রহমান। কবি মেহরাব রহমান আবৃত্তি করবেন আসাদ চৌধুরীর লেখা হাড়ি পাতিলের গল্প। মেহরাব রহমান। আমার খুব সৌভাগ্য যে আসাদ ভাইয়ের অনেক কবিতা পড়েছি আমি। আসাদ ভাইয়ের ভীষণ একজন ভক্ত বললেই ঠিক হবে, কিন্তু এরকম এই মাত্রার কবিতা, এরকম অদ্ভুত শিরোনামের কবিতা আমি কখনো পড়িনি। আর গল্পধর্মী তো অনেক কবিতা হয়েছে, কিন্তু হাড়ি পাতিলের গল্প শিরোনাম আমাকে খুব আকর্ষণ করেছে। হাড়ি পাতিলের গল্প শুরু হোক। হাড়ি পাতিলের গল্প। গ্যাসের, বিদ্যুৎ বা কেরোসিনের কিংবা সেই আদি অকৃত্রিম লাকড়ির বা ঘুঁটের জ্বালানি যা হোক, আমাদের চুলা শত্রুদের মুখে ছাই দিয়ে বেড়ে যাচ্ছে। ধানাই পানে রাখো, শুরু করো হাঁড়ি পাতিলের গল্প। হাঁড়ি, ডেকচি, তাওয়া, পাতিল, প্যান, প্রেসার কুকার, যাই হোক, মানুষের পেটের লাহান শুধু খাই খাই করে। হুজুর, গল্পটা সুবিধের নয়। প্রেসার কুকার কিংবা প্যান, ডেকচি এসব শরীফ ঘরের এনাদের গর্বের সভ্যতা জিনিস থাকে। ছোট লোক সাধে বলে, ওরা বলে কিনা
ওই গর্বে নাকি ওনাদের রক্ত। বিশ্বাস করুন, আমি লঘু রক্ত কখনো দেখিনি। তবে কিনা ঘি দেখেছি, আদা টাদা দেখেছি বিস্তর। আহা, কি সৌরভ! শুধু দেশি নয়, ওনাদের সাদা বর্ষা ধবধবে হাতে মোগল, চাইনিজ, মাদ্রাজি, ফরাসি সহজেই রান্না হয়ে যায়। ননসেন্স। হাঁড়ি পাতিলের গল্প বলো। গল্প করেন আমার ফুপু, 23টা বছর না খেয়ে খতম হলো। আহা, হাঁড়িদের গপ্প নেই, পাতিলের পেটে কিছুই থাকে না। ওদের পাতিলগুলো মালিকের শরীরের মতো বড় নোংরা। পাতিলের ছুটি পায় পাতিলেরা, ছুটি পায় 1 বেলা, 2 বেলা, 3 বেলা, 4 বেলা, 5 বেলা, 6 বেলা। থাম, গণিত শেখাস কেন? তাড়াতাড়ি গল্পটা খতম কর শালা। ও কথা বলেন কেন? দুলা ভাই আজ বেঁচে নেই। থাউক তার কথা। চুলারাও ছুটি পায় 1 বেলা, 2 বেলা। টুকু চুলাদের পেটে শুধু চুলা জ্বলে, দাউ দাউ। তখন কি মিয়া ভুইয়া থাকে? সম্মান ইজ্জত ভুলে দুনলা ভাতের জন্যে মেলা বাজে কাজ করে। শালা কমিউনিস্ট। এই গল্প আমাকে কেন? তুই হাঁড়ি পাতিলের গল্প শোনা। হাঁড়ি পাতিলের পাখির মতন ওড়ে এ পাড়া সে পাড়া। যার ঘরে চাল থাকে, চাল চলনের দিকে তার মনোযোগ। হুজুর কি ঘুমালেন? ঘুমালেন নাকি হুজুর? 2 টাকা দিয়ে দেন, চলে যাই। চাল গম যাই পাই, ওই শালা হাঁড়ি চড়াই। তবে গিয়া হুজুর কি ঘুমুলেন? ও হুজুর! শালা শালা। অসাধারণ, অসাধারণ। একটি একেবারেই অন্য রকমের কবিতা আসাদ চৌধুরী। চমৎকার পরিবেশনা, মেহরাব রহমান। অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। এবার আরেকটি আবৃত্তি শুনি পরপর। এটি এই আসরের সর্বশেষ পরিবেশনা। সর্বশেষ পরিবেশনা বলতে আবৃত্তিকারদের সর্বশেষ পরিবেশনা। আরো কিছু কথা আমরা শুনবো, এবং কবি আসাদ চৌধুরীর কণ্ঠে কবিতা না শুনে কি এই আসর ছাড়বো আমরা? না। তো এই পর্যায়ে কবি আসাদ চৌধুরীর অসাধারণ সৃষ্টি, আমার খুব প্রিয় একটি কবিতা, প্রথম কবি তুমি, প্রথম বিদ্রোহী। এই কবিতাটি আবৃত্তি করছেন গুণী বাচিক শিল্পী আসমা হক। মাত্র পা রেখেছে কলেজে সেইবার, শব্দ দিয়ে গাঁথো পূর্ব সীমান্তে সাহসী সীমান্ত। দ্বিজাতি তত্ত্বের লোমশ কালো থাবা শ্যামল সুন্দর সোনার বাংলাকে করেছে তছনছ গ্রাম ও জনপদে। ভীতির সংসার কেবল হাহাকার, টেবিলে মোমবাতি, কোমল কাঁপা আলো, বাহিরে বৃষ্টির সুরেলা রিমঝিম, স্মৃতির জানালায় তোমার মৃদু টোকা। রূপার সংসার, অতিথি সজ্জন, শিল্পী কতজন হিসেব রাখেনি তো। স্মরণে ওস্তাদ, গানের মমতাজ, দারুণ উচ্ছ্বাস, সামনে 4 কাপ। প্রধান অতিথি তো আপনি বলবেন, কিন্তু তার আগে এ ঘোর বড়সায় সমানে বলছেন নিজের সব কথা। ওয়াজিউল্লাহ ইনস্টিটিউটে ভাষণ, প্রতিবাদ, যাত্রা, থিয়েটার, রমেশ শীল আর আবুল ফজলের, করিম শরাফির সাহসী আচরণ। কি হলো?
কি হয়েছে? আজ তো আপনার মুখে যে খই ফোটা স্বপ্ন স্মৃতি দোলে। দ্বিজাতি তত্ত্বের কবর খুঁড়ছ, সঙ্গী বেড়ে চলে সঙ্গে সঙ্গী। নাটক, সাহিত্য, সাম্প্রদায়িকতা ঘেঁষতে পারছে না। আপনি লিখবেন, আমার কবিতাটি জ্বরের ঘোরে একা প্রেসের ছোট ঘরে। আঙুল কাঁপছিল, কর্ণফুলে সেও জোয়ারে ফুঁসছিল। নদীরা চঞ্চল সাগরে মিশবে যে। ঢাকা ও কলকাতা সুচক্রদণ্ডী, কুনতি কুমিল্লা কোথায় নেই কবি। সেই তো শুভ শুরু, শহীদ মিনারের আকুল হাতছানি মিশেছে সাভারে অটল স্থাপনায়। এই কি শেষ তবে? প্রতিটি অর্জন ধুলায় মিশে যায়, নতুন উৎপাত, মৌলবাদ আর জঙ্গিবাদ আসে পশ্চিমের থেকে। মানবাধিকারের লালিত বাণী যেনই স্বেচ্ছাচারিতার প্রতাপ চৌদিকে। দৃপ্ত পায়ে কবি কাতারে মিছিলের কারফুর ফুতে অমন করে ভাগে। কবিকে দেখছেন প্রমিত বাংলার করুণ হালচাল। ভাষণে, সংলাপে, সিনেমা, থিয়েটারে, ছোট্ট পর্দার জাদুর বাক্সতে এ কোন বাংলার মাতম ছড়াছড়ি। হায় রে মূলধারা, প্রথম কবি তুমি, প্রথম বিদ্রোহী। এমন দুর্দিনে তাই তো মনে পড়ে তোমার হাসি মুখ, তোমার বরা ভয় ভীরুতা চারিদিকে, তুমিও নেই পাশে। প্রতিটি অর্জন ধুলায় মিশে যায়, নতুন উৎপাত, মৌলবাদ আর জঙ্গিবাদ আসে। এই কবিতায় ধ্বনিত প্রতিধ্বনিত হাহাকারের সাথে কি সাহসী উচ্চারণ। আসমা হকের উচ্চারণে কবিতাটি শুনে অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো। অশেষ ধন্যবাদ আসমা। আপনারা দেখছেন চ্যানেল টিভির আয়োজন নক্ষত্র বাড়ি। এই আয়োজনে আজ আমাদের সাথে আছেন বাংলাদেশের প্রখ্যাত কবি, আমাদের প্রাণের মানুষ, প্রাণের কবি আসাদ চৌধুরী। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। কবির সকণ্ঠে একটি আবৃত্তি দিয়েই অনুষ্ঠানের সমাপ্তি ঘটুক। আমরা জানি কবি আসাদ চৌধুরী একজন জনপ্রিয় আবৃত্তিকার। তার কণ্ঠে তার কবিতার একটি আবৃত্তি আমরা শুনবো। তা না শুনে কি আমরা যেতে পারি? আবৃত্তি হয়ে যাক। কবি, আমি শুধু যখন পেয়েছি দুটো শোনাই। একটা হচ্ছে আমি জানি নিয়াজের কথা মনে আছে, ৯৩,০০০ সৈন্য নিয়ে, উড়োজাহাজ, যুদ্ধ জাহাজগুলো নিয়ে, ট্যাঙ্ক নিয়ে, প্রচুর অস্ত্র শস্ত্র গোলা বারুদ নিয়ে এই লোকটি যার কাছে অস্ত্র সংবরণ করেছিলেন, সেই জগজিৎ সিং অরোরা, আমি জানি তাকে নিয়ে আমরা খুব বেশি কিছু লিখেছি, আমার মনে পড়ে না। এই নিয়াজি বলেছিল এক সময়, বলতে লজ্জা লাগছে তবু বলি আমি, বলছেন, मैं इस हरामजादी कौम का नस्ल बदल दूंगा, আমি হারামজাদি জাতির চেহারা পাল্টে দেব। মেজর জেনারেল হয়ে, উপর হয়ে, যার কাছে অস্ত্র জমা দিয়েছিল ৯৩,০০০, বেশি, আরো বেশি, ৬০০ মতো সৈন্য নিয়ে, সেই জগজিৎ সিং অরোরাকে আমি একটি বই লিখেছিলাম, শতদলের মাঝখানে উৎসর্গ করেছিলাম তাকে। একটু শোনাই। দুধ মাখা ভাত কাকে খেলো, খোকা হাকে দুধ দে, বোকা খোকা এগেই কাঁই, যায় চলে যে যুদ্ধে, নির্ভীক বীরশিক জগজিৎ অরোরা, খোকা তাকে গুরু মানে তাকে ছোটরা ও বড়রা।
হার জিত যুদ্ধে থাকবেই, জানতেন তিনি শুধু জিততে, যার জিত বেঁচে রবে চিরকাল কৃতজ্ঞ বাঙালির চিত্তে। বাঙালি খুব অকৃতজ্ঞ, মনে রাখে না। আমি আশা করি যে জগজিৎ সিং অরোরা অন্তত সেই মুহূর্তকে 16ই ডিসেম্বর বিকেল 4:20 সরোয়ার্দী উদ্যানে সেই বীর পুরুষটিকে, জগজিৎ সিং অরোরা, তার প্রতি গভীর শ্রদ্ধা। আমি আর একটা পড়ি, অবশ্যই অবশ্যই। তরুণদেরকে খুব মানি। শহীদ মতিউরের কে নিয়ে খুব যে একটা কিছু হয়েছে তা না। ফয়েজ আহমদ একবার শুরু করেছিলেন, ছড়াকার ফয়েজ আহমেদ, সাংবাদিক ফয়েজ আহমেদ, সংগঠক ফয়েজ আহমেদ একবার শুরু করেছিলেন অনুষ্ঠান। বেশ কয়েকটা অনুষ্ঠান হয়েছিল, আমিও 2-1 বিচারক হয়ে গেছিলাম। সে শহীদ মতিউরকে নিয়ে লেখা, স্কুল গোয়িং ছাত্র, 69-এর গণ আন্দোলনের প্রাক্কালে। ছেলেটা বড় ভালো ছিল, মাথায় কালো চুল ছিল, শ্যামলা বরণ, পাতলা গরম, স্বপ্নে ধ্যানে তুলছিল। ছেলেটা বড় ভালো ছিল, মাথায় কালো চুল ছিল। কেমনে যেন পারলে জানতে, সূর্যটাই তো ভান্ডারি, শক্তি বলো গতি বলো সকল কিছুর কাণ্ডারি। কেমনে যেন পারলো জানতে, সূর্যটাই তো ভান্ডারি। স্বপ্ন দেখে দিনে রাতে, আগুন দেবে সূর্যকে, যখন আধার সবই ধাঁধার মধ্যে পড়ে দুর্যোগে। স্বপ্ন দেখে সেই ছেলেটা আগুন দেবে দুর্যোগে। হঠাৎ দেশে ঘনায় বিপদ, জালিমদেরই আঘাতে, বেজায় কষ্ট সবই স্পষ্ট, দেশকে হবে জাগাতে। বাংলাদেশের বিপদ বেজায়, জালিমদেরই আঘাতে। সূর্যটাকে একটু আগুন দেওয়ার ইচ্ছা বাড়ছিল, স্বপ্ন থাকে মগ্ন থাকে, এই ধ্যানে ঘুম ভাঙছিল। সূর্যটাকেই আগুন দেবে ইচ্ছে ক্রমেই বাড়ছিল। মিছিল তখন এগিয়ে চলে, সেই ছেলেটা আসলো ধেয়ে, রেগেই আগুন বলে জাগুন। আগুন ঝরে দু চোখ পেয়ে, বিশাল মিছিল এগিয়ে চলে, ছেলেটা নিজেই আসলো ধেয়ে। একটি বুলেট লাগলো এসে, যেথায় কালো চুল ছিল, তরল আগুন বলল জাগুন। তখনও শরীর তুলছিল, ছেলেটা বড় ভালো ছিল, মাথায় কালো চুল ছিল। অসাধারণ অসাধারণ অসাধারণ। কবি আসাদ চৌধুরীর কবিতায় বাহুল্য নেই। সরল সাধারণ উচ্চারণ, সরল সাধারণ কথা, যেন আমাদেরই মনের কথা তিনি বলে দিয়েছেন তার কবিতায়। সেই রকম তার আবৃত্তিও, কোনো বাহুল্য নেই, কোনো চিৎকার চেঁচামেচি নেই, কোনো কিছু নেই, কিন্তু কোথায় যেন আমাদের মনে একটা অনুরণন তুলে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ কবি। আজকে আমাদের মাঝে আপনাকে পেয়ে চ্যানেল টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ জানাচ্ছি আজকের বাচিক শিল্পীদের, যারা আমাদের সঙ্গে ছিলেন আজ, যারা আসাদ চৌধুরীর খুব সুন্দর সুন্দর কবিতা দিয়ে আমাদের মনকে ভরিয়ে দিয়েছেন। তাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। আর ধন্যবাদ আজকের দর্শক শ্রোতাদের, যারা আমাদের সঙ্গে ছিলেন এই এতক্ষণ এবং আমাদের সঙ্গে থেকে পুরো অনুষ্ঠানটি দেখেছেন। তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই করোনাকালীন সময়ে সবাই সাবধানে থাকবেন। সবাইকে অশেষ ধন্যবাদ, সবার জন্য অনেক অনেক শুভকামনা।